আজ ওই নিশীথে আমি একই স্বপ্নে দেখিলাম, কে যেন ওই আকাশের দ্বার খুলে আমায় ডেকে বলছে, ওরে তুই শীঘ্র করে এই স্বর্গ দামে চলে আয়। আমার মনে হচ্ছে মৃত্যু আমার অতি নিকটবর্তী। এখন আমি কি করব? আমার একমাত্র নয়নের মণি ও শিশু কামাল, আর এই রূপনগরের সিংহাসন আমি কার হাতে অপহরণ করব? কোথায় পড়ে ওমর খাও ও বেগম হুসনা বানু ও শিশু কামালকে দরবারে পাঠিয়ে দাও। আপনার আদেশ আমার শিরাধার্য, তবেই চললাম। আমায় কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? উজির সাহেব, বলুন জাহাপনা। আমি আজ নিশীথে একই স্বপ্ন দেখেছি, কে যেন আমাকে ডেকে বলছে, ওরে তুই শীঘ্র করে স্বর্গ দামে চলে আয়। উজির সাহেব, বলুন জাহাপনা। আমার একমাত্র কলিজার টুকরো
আমার শিশু কামাল আর এই রূপনগরের সিংহাসন আমি রেখে গেলাম আপনার হাতে। আমাদের এই রূপনগরের হিন্দু মুসলমান ও গরিব দুঃখী প্রজাদের আপনার সদের চিহ্ন করবেন, তাদের সুখে আপনার সুখী হবেন, তাদের দুঃখে আপনি হবেন দুঃখী। জাহাপনা, জাহাপনা, আপনি এইসব জায়গা কি বলছেন জাহাপনা? আমি যে আদৌ ধরতে পারছি না জাহাপনা। এই অল্প বয়সে আপনি আমাকে একা রেখে পরলোকে চলে যাবেন? বেগম, দুদিনের এই দুনিয়া থেকে সবাইকে যে চির বিদায় নিয়ে চলে যেতে হবে। পিতা আপনার কি হয়েছে পিতা? কিন্তু আমি তো ভাবতে পারছি না বেগম, এই অল্প বয়সে অকালে মৃত্যু আমাকে হাত ছাড়ি দিয়ে ডাকছে। এসো, এসো বাবা কামাল, তুমি আমার বুকে এসো বাবা। পিতা পিতা গো, আমাকে আপনি একা ফেলে চলে যাবেন পিতা? কাঁদিস নে বাবা কামাল, শুধু আমার মনে এই দুঃখ রয়ে গেল, আমি তাকে নিজ হাতে মানুষ করে যেতে পারলাম না বাবা। আর এই রাস মুকুট তোর মাথায় পরে যেতে পারলাম না। বসো, বসো বাবা এই আসনে। তোর থেকে দেখে জীবিত থেকে দেখে যেতে চাই আমার এই কামাল এই রূপনগর সিংহাসনে বসেছে। জাহাপনা, জাহাপনা, বেগম, আজ থেকে এই রূপনগরের সিংহাসন সুপে দিয়ে গেলাম তোমার হাতে। ওই কামাল উপযুক্ত হওয়ার আগ পর্যন্ত তুমি এই রাজ্য পরিচালনা করবে। জাহাপনা, আপনি একই বলছেন এই বেগম সাহেবা করবে রাজ্য পরিচালনা? এই জন্য কোনো চিন্তা করবেন না ওজির সাহেব, আপনার কাছে রইল আমার শেষ অনুরোধ, আপনি শুধু সব সময় ওদের পাশে থাকবেন। আর আমি যদি কোনোদিন আপনাকে অন্যায় বলে থাকি তবে আমাকে ক্ষমা করে দিবেন। জাহাপনা, জাহাপনা, পিতা পিতা গো, কেঁদো না বেগম, কেঁদো না বাবা কামাল। বেগম, জাহাপনা, পিতা পিতা গো, আমি যে চারদিকে অন্ধকার দেখছি আমার মনে হয় আমি আর বাঁচব না, আমার সময় ফুরে এসেছে।
বুকে বড় জ্বালা। যাবো না। বিদায় বেগম, বিদায়। পিতা যাবো না। আহারে না রোহন রে বিধি আমার এই দিল কেঁদে না কামাল, কেঁদে আর কি হবে? কারো বাপ মা তো সেদিন বেঁচে থাকে না।
মা মাগো, এই আমার পিতা যে আমাকে ফেলে চলে গেল মা, এখন আমি কাকে পিতা বলে ডাকবো মা? বলো মা। কাঁদিস নি বাবা কামাল, কাঁদলে আর কি হবে? যে চলে যায় সে কি আর কোনোদিন ফিরে আসে রে বাবা? সে কি কোনোদিন মা, ফিরে মা আসে? গো। সত্যি কি পিতা আমাকে ফেলে চলে গেছে মা? আর কি আমার পিতা কি ফিরে আসবে না মা? না বাবা, সে আর কোনোদিন ফিরে আসবে না রে বাবা, সে আর কোনোদিন ফিরে আসবে না। এসো বাবা কামাল, তুমি আমার কোলে এসো বাবা। মা মাগো, আমি কার কোলে যাবো? কাকে পিতা বলে ডাকবো মা? বলো বলো মা। কেঁদো না কামাল, কাঁদবেন না বেগম সাহেবা। যা হবার হয়ে গিয়েছে, এখন চলুন মহারাজার সৎ কাজের ব্যবস্থা করি গে। তাই চলো বাবা, তাই চলুন সেনাপতি যা পড়ে লেখা, রূপনগরের নবাব মৃত্যুর পর হতে বেগম হোসনা বানু করেছে রাজ্য পরিচালনা। এখন ইচ্ছা করলে আমার এই রাজ্যটাকে দখল করতে পারি, তাতে তোমার কি মত? যা পড়ে লেখা। হ্যাঁ উজির সাহেব, সুযোগ শুধু মানুষের জীবনে একবারই আসে। এই সুযোগ আমরা কোনোদিনই খেলায় হারাতে পারবো না। বলুন বলুন উজির সাহেব, কি উপায়ে এই সিংহাসন আমরা দখল করে নিতে পারি? বেগম হোসনা বানু আর ওই অবশ শিশু কামালকে হত্যা করতে পারলেই আমাদের পথের কাটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। আমি হব এই রূপনগরের নবাব, আর তুমি হবে আমার প্রধান উজির। তুমি কি বলো সেনাপতি? যা পড়ে লেখা। বেগম শাহজাদাকে হত্যা করতে পারলেই আর এই রাজ্যে যে একটা বিশাল গোলযোগের সৃষ্টি হতে পারে উজির সাহেব। না না, তা কখনো হতে পারে না উজির সাহেব। ইব্রাহিম, তুমি এসেছো আমাদের কাজে বাধা দিতে। না, বাধা দিতে নয় সেনাপতি সাহেব, আমি এসেছি আপনাকে স্মরণ করে দিতে। ভুলে গিয়েছেন কি সেই অতীতের কথা? একদিন মনে করে দেখুন, আপনার স্ত্রী পুত্রকে নিয়ে না খেয়ে রাস্তায়
হাই খোদা, এই লিখেছিলে আমার কপালে, স্বামী আমাকে একা রেখে পরলোকে চলে গিয়েছে। এখন আমি এই অবশ শিশুকে নিয়ে কেমন করে রাজ্য পরিচালনা করব? সর্বনাশ সর্বনাশ হয়েছে বেগম সাহেব, শীঘ্র করে বেগম শিশু কামালকে নিয়ে এই রাজ্য ছেড়ে পালিয়ে যান। আরে বাবা, কি হয়েছে বাবা ইব্রাহিম? উজিরু সেনাপতি জাফর আলী খান আপনাদেরকে যে হত্যা করবে। আমাদেরকে হত্যা করে রাখতে হ্যাঁ বেগম সাহেবা, মানে লাভ যে অনেক। উজির হবে এই রূপনগরের নবাব, আর সেনাপতি জাফর আলী খান হবে প্রধান উজির। এই শীঘ্র করে এই রাজ্য ছেড়ে পালিয়ে যান। ইব্রাহিম, আমি সূত্র বয়ে আমি স্বামীর গতি তো ছেড়ে যেতে পারবো না। আমি মরতে যদি হয় আমি সেখানেই মরবো। তাহলে কি আপনি যাবেন না? না, আমি যাবো না। আপনি এই রূপনগরের শেষ সম্পদটুকু নষ্ট করতে চান? না না না, আমি তা হতে দেব না। আমার যেভাবে হোক আমার ওই শিশু কামালকে যে বাঁচাতেই হবে। ওই সন্তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, ভেঙে দিতে হবে ওদের ইজ্জত। এ কি করছো বাবা ইব্রাহিম? আমার বুক খালি করে তুমি কামালকে কিছুতেই নিয়ে যেতে পারবে না। বেগম সাহেবা, আমি যে আপনার কোনো কথাই শুনবো না। দিন বেগম সাহেবা, ওই কামালকে আমার কাছে দেন। বিদায় বেগম সাহেবা, বিদায় বিদায়। বেগম হুসনাবানুকে হত্যা, শিশু কামালকে হত্যা, নির্মম হত্যা। তবে জাফর আলী খার পথ হবে একেবারেই পরিষ্কার। কামাল, কামাল, তুমি কোথায়? হ্যাঁ হ্যাঁ, তোমার আমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে না জাফর আলী খান। কেন উজির সাহেব? পালিয়ে গেছে বলে। পালিয়ে গেছে। হ্যাঁ, ইব্রাহিম শিশু কামালকে নিয়ে পালিয়ে গেছে। পালিয়ে গেল? এটি আশ্চর্য। আমি আমি যে ভাবতে পারছি না উজির সাহেব, শত শত পাহারা থাকতে শয়তান ইব্রাহিম আর কেমন করে কামালকে নিয়ে পালিয়ে গেল? আমি তাই ভাবছি সেনাপতি জাফর আলী খান শিশু কামালকে হত্যা করার আগে ওই ইব্রাহিমকে বন্দী করা আমাদের উচিত ছিল। এই ব্যাপারটা নিয়ে আপনি নিশ্চিন্ত থাকুন উজির সাহেব।
ওই বেঈমান দুটোকে ধরে খুঁজে নেই আপনার সম্মুখে করব নির্মম ভাবে হত্যা। চলো জাফর আলী খাঁ, যতক্ষণ পর্যন্ত তাদেরকে হত্যা করতে না পারি ততক্ষণ পর্যন্ত আমার প্রাণে শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। চলুন। আই খোদা, আমার এই সংসারে পুত্র কন্যা কিছুই নেই, একা একা এক করে হই এই জীবন আমি কেমন করে কাটাবো? খোদা, তুমি আমার একটি উপায় বলে দাও খোদা, আমার একটি উপায় বলে দাও। ওই তো দেখা যাচ্ছে কদমালি চাষার বাড়ি। কদমালি, কদমালি কি বাড়ি আছো? কদমালি, কে এই নিশি রাত্রে ডাকছে? আমি ইব্রাহিম। ইব্রাহিম, আসুন। এই নিশি রাত্রে গরিবের বাড়িতে কেন? আমি এসেছি এই ছেলেটিকে তোমাকে দান করতে। তুমি যত্ন সহকারে তুমি এই ছেলেটিকে মানুষ করবে, সে যে চিরদিন তোমার কাছে থাকবে। আপনি আমাকে ছেলে দান করবেন, এই যে আমার পরম সৌভাগ্য। না ভাই, কিন্তু তুমি তার পরিচয় গোপন রাখবে। এই ছেলেকে তোমার ছেলে বলে পরিচয় দিবে। ভাইয়া, তুমি আমাকে ফেলে চলে যাবে ভাইয়া? সেই জন্য দুঃখ করো না ভাই, আমি যে মাঝে মাঝে এসে তোমাকে দেখে যাব। এসো বাবা, আমার কোলে এসো। আসি কদমালি, তুমি ছেলেটাকে নিজের ছেলের মতো মানুষ করবে। আসি। চল বেটা, তুই আমার ঘরে চল। তাই চলুন। সে কি হয়ে গেল জাফর আলী খাঁ, আমি যে ভাবতেও পারছি না। সেজন্য কোনো চিন্তা করবেন না ওজির সাহেব, যেমনই করে হোক সেই শয়তান দুটোকে আমি নির্মম ভাবে করবো হত্যা। তার পারবে না। জাফর আলী খান যে চলে গেছে সে আর কোনোদিন ফিরে আসবে না। আপনি কি বলতে চান বেগম সাহেবা? বলতে নয়, কাজের প্রতিবাদ করতে। এর অর্থ ফুলের ঝাড় ব্যাগকে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করে তাকে মারতে পারেনি, তাই শিশু কমলা জল্লাদের হাত থেকে মুক্ত হয়ে গেছে। আপনি কি চান আমরা শিশু কামালকে হত্যা করতে চেষ্টা করেছি? নিশ্চয়ই করেছো। যদি ইব্রাহিম সাহায্য না
এখন আমাদের হাতে। চুপ করবে এবার। তোকে আমি একবার হারে হারে চিনে ফেলেছি, তাই ভাবছি এই বেইমানি শাস্তি কি হতে পারে। অসম্ভব বেগম সাহেবা, আপনি হয়তো জানেন না যে আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। আমরা এই নবাব মহলের সবাইকে অর্থের বিনিময়ে হাত করে ফেলেছি। আর যদি আপনার ভাগ্যকে প্রসন্ন ভাবে রাখতে চান, তাহলে আমাদের অনুগত ভাবেই এই নবাব মহলে থাকতে হবে। নইলে আপনার স্থানে হবে অন্ধকার কারাগারে। কি? আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকে তোমরা বন্দি করতে চাও? এই কি আছিস? এখনই চলে আয়। কেউ কেউ নেই বেগম সাহেবা, আপনার ডাকে সাড়া দেবার মতো এই দুনিয়ার বুকে কেউ নেই। কোথায় প্রহরী? বন্দি করে বেগম সাহেবাকে আপনার আদেশ আমার ঠিকাদার। নিয়ে যাও ওই অন্ধকার কারাগারে। ওহ খোদা, সেই লিখেছিলে আমার কপালে, সেই কি তোমার খেলা? যারা আমার বেতনভুক্ত কর্মচারী ছিল তাদের হাতে আজ আমি বন্দি। তুমি তাদেরকে বিচার করো খোদা, তুমি তাদেরকে বিচার করো। সে বিচার যে আপনি স্বচক্ষে দেখে যেতে পারবেন না বেগম সাহেবা। যান যান, এবার কারা কক্ষে বসে বসে এই খুদার নামটি স্মরণ করুন। নিয়ে যাও প্রহরী। চলে আসুন বেগম সাহেবা। চলো জাফর আলী খান, এবার সেই শয়তান দুটোকে খুঁজে বের করে ধরে তাই করতে হবে। এবার সেই শয়তান দুটোকে খুঁজে এনে আপনার সম্মুখে করব নির্মম হত্যা। তাই চলো জাফর আলী খান। তাই চলো নজির সাহেব। কাজল কাজল, কোথায় গেল ছেলেটি? দেখতে দেখতে ছেলেটি বেশ বড় হয়ে গেছে, তাকে যে এখন স্কুলে ভর্তি করতে হবে। কাজল কাজল, পিতা, এই তো আমি পিতা। আমাকে ডেকেছেন পিতা? এসো বাবা, তুমি আমার কাছে এসো। বাবা কাজল, তোমাকে যে এবার লেখাপড়া শিখতে হবে। হ্যালো, আমি করবো লেখাপড়া? তাই আমার ইচ্ছা তোমাকে স্কুলে পাঠিয়ে লেখাপড়া শিক্ষা দিয়ে উচ্চ শিক্ষিত করে মানুষ রূপে গড়ে তুলবো। তুমি কি বলো বাবা? হ্যাঁ পিতা, আমার যে মন চায় লেখাপড়া শিখতে। বাবা, তোমাকে আজই স্কুলে ভর্তি করতে হবে। তাই চলুন পিতা।
রেখা আমার কাছে পড়া নিয়ে এসো। এই পাগলা, তোমার কাছে পড়া দেব কেন? মাস্টার সাহেব আসলে তার কাছে পড়া দেব। এই তো আমি মাস্টার হয়ে বসেছি। দেও রেখা, আমার কাছে পড়া দেও। ঘুমাইয়া ঘুমাইয়া চাইয়া থাকলো না, স্যারে কইছে আমার পুরো দায়িত্ব দিয়ে দিছে পুরো দুষ্টুমি করলে হ্যাঁ। স্যার আসলে হ্যাঁ। আমি তোমার নামে দেখ মনি, স্যারে কইছে আমারে পড়া দিবেন নাকি, ফাজলামি করলে চলবো না। আচ্ছা ঠিক আছে। আই এখানে বসো, এখানে দাও পড়া দাও, বই বার করো। এই বসো, ওখানে বসো। এনে বইতো গো, এই যে নে, ওনে না, ওটা পিছের ছাত্র, রোল নাম্বার 32, 3 নম্বরে নে, দাও পড়া দাও। কই নাই লেখা নাই ওটার আমি ভিতরে। তোমার কাছে কোনো পড়াই দেব না। আইয়া স্যারে কইছে আমারে পড়াবার নাকি, আমারে পড়া দিব না কে? আমি কি করছি? এই কি তুমি সমস্যা কি? মাস্টার যে তোমার কাছে পড়া দেব? আমি মাস্টার না, আমি মাস্টারের ছাত্র, আজকে মাস্টার। স্যারে কইছে আমারে আহার সময় স্যারের নগে রাস্তায় দেখা এক বেটা মইরা গেছে, স্যার এনে চাক খাবার গেছে। স্যারে কইছে আজকে আমি আমনারে জন্টু, তুই যে রেকার মন্টুর ক্যালাস নিবি, এই জন্য আমার কাছে ক্যালাস দিতে হবে। বসো বসো বসো, ফাইজলামি করবা না, বসো। স্কুল আইসো, ভদ্রভাবে লেখাপড়া করবা, নইলে কিন্তু নাম্বারের মধ্যে 69 পাবা। তুমি তো অভদ্রতা করছো। দূর কি যে কয় না। হ্যাঁ, কই বের কর, কই গো? ওই আনছো না, স্কুল আইসো, পিরিত করবার আইসা। তোমার লগে ফিরিত হবে স্যারে হলাম মারবো কে রে? সারা মাস তো কে? না, স্যারে কইছে আমারে মাইর দিব, কথা বলে পিরিত করি না আমি। এই কাপড় খুলতাছ ধরো। ওই পড়া বার করো। বাবা কি ভালোভাবে নাকি দুইটা দিয়া বহামু? ও দূর, আমার লঙ্গি গেল ঘুমবি, ওর শালা লঙ্গি গেল ঘুমবি রে। মাইসে দেখবো। ওই বে করো, সরো যেতে অজগর। ওই তুই স্কুলে ওই! করছিস কেন? বসো বসো, পড়বার তুমি বসো বসো। ওই আই গাড়ি চলবো না। এই দাবি করছিস কে? কি হয়েছে? স্যার আমার লঙ্গি খুলে দিছে, ওইটা আমার লঙ্গি খুলে দিছে। স্যার আমার লঙ্গি খুলে দিছে। স্কুলে এবে- স্যার আমার একটা বিচার শুনুন, আপনি ওর কাছে পড়া চাইছে, আপনি কইলেন না, তো মরে গেছে গাছকে। কারা কইছে আমারে? স্যার আপনি কইছেন স্যার আমি পড়া ওর চাইছি, কথা তাই নাই। বিশ্বাস করবেন না। ও কি বলছে জানেন? কি বলছে? ও বলছে স্যারের নাকি ডেলিভারি রোগ হয়েছে। স্যার আমার লঙ্গি খুলে দিছে। স্যার কারা কইছে ডেলিভারি হয়েছে? স্যার আপনার না তো, আপনাকে ভাই তো ওই যে একটা বল তো আছে আল্লাহ, হেইটা ডেলিভারি হয়েছে, আমি হেইটা কইছি। স্যার আমি কি কইছি? আর ডেলিভারি হয়েছে, চুপ করে আমি হেইটার কথা কইছি। এই চুপ করে কেন বস? খালি মিশা কথা কয় স্যার, এটা বুঝেই না। স্যার আমার লঙ্গি ফেলে দিছে। কোনে? ওই জায়গায়। কোনে দাম স্যার? এ বাকে কলা গাছ বকলে খাড়ে রয়েছে, তারপরে সর। এই, স্যার, এবারে বস,
কেন? কে? আসুন, আসুন, বলুন কেন এসেছে? বেশ ভালো কথা। আমার স্কুলের ভর্তি ফিস ও মাসিক বেতন দিন। এই ভর্তি ফিস 30 টাকা আর মাসিক বেতন 20 টাকা, মোট 50 টাকা দিলে চলবে। এই স্কুলে ভিড়তে হইলে আমার 20 টাকা দিতে হবে ঘুষ, নইলে হবে না। মাস্টার সাহেব, আমার কাছে তো কোনো টাকা নাই, এ আপনার পায়ে ধরে বলছি। না, তা হবে না, বাকির কারবার এখানে নাই। টাকা ছাড়া তোমার ছেলেকে স্কুলে ভর্তি করা হবে না। মাস্টার সাহেব, আমি গরিব মানুষ, আমার ছেলেকে আপনি দয়া করুন। না, তা হবে না, বিনা পয়সা এখানে লেখাপড়া চলবে না। যাও, স্কুল থেকে বেরিয়ে যাও। সালাম জানাইলা মাস্টারি গো, সালাম জানাইলা মাস্টারি গো। খোকা, তোমাকে টাকা ছাড়া এই স্কুলে ভর্তি করা হবে না। যাও, চলে যাও এখান থেকে। আমি তো গরিব লোক গো, আমি তো গরিব লোক গো।
স্কুলে ভর্তি করা হবে না। বাবা কাজল, এই যে আমরা গরিব, তাই টাকা পয়সা না দিতে পারলে মাস্টার যে তোকে স্কুলে ভর্তি করবে না বাবা। কেন পিতা, আমরা গরিব তাই যে আমাকে স্কুলে ভর্তি করবে না? গরিবের কি লেখাপড়া করতে মন চায় না? না, ওই গরিবদের লেখাপড়া শেখার কোনো প্রয়োজন নেই। ওই মাঠে যে কাজ করো, যাও, বেরিয়ে যাও এখান থেকে। তারাও যুবক স্যার, এই ছেলেটি কি আপনি তাড়িয়ে দিবেন না? ওকে স্কুলে ভর্তি করুন। গরিব হলে সেও তো মানুষ, তারও তো মন চাই লেখাপড়া করতে। তুমি বুঝবে না রেখা, এই গরিবের লেখাপড়া হয় না, কারণ তারা ঠিকমতো বেতন ও বইয়ের খরচ দিতে পারে না। ছেলেটির বেতন ও খরচ আমি দেব স্যার, এই নিন টাকা, ওকে স্কুলে ভর্তি করুন। ঠিক আছে যুবক, তোমাকে আমি এই স্কুলে ভর্তি করে নিলাম। তোমার নাম কি? তোমার পিতার নাম কি? আমার নাম কাজল, পিতার নাম কদমালি চাষা। মা, তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করে আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি দীর্ঘজীবী হও। তোমাকে স্কুলে ভর্তি করা হলো, আগামী কাল থেকে ঠিক মতো স্কুলে আসবে। যাও, আজ তোমাদের সকালের ছুটি। শহীদুলের ছাত্র অভিনয়ে খুশি হয়ে কয়েকজনে মিলে 500 টাকা চিরতরে দান করল। ধন্যবাদ সবাইকে। আজ হতে আমি হলাম এই রূপনগরের নবাব। আমার এই হুকুমে এই সমস্ত রাজ্যের লোক উঠা বসা করে, কিন্তু আমার পথের কাটা সেই ইব্রাহিম ও শিশু কামাল, যতদিন পর্যন্ত তাকে আমি হত্যা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার প্রাণে শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। পিতা, পিতা গো, আমি আমি আপনাকে কত জায়গায় না খুঁজেছি। আমাকে খুঁজলে কেন মা রেখা? তাহলে কি তুমি স্কুলে যাওনি? না পিতা, আমার শরীরটা বিশেষ ভালো লাগছে না, আমি একটু ওই ফুল বাগানে বেড়াতে যাব। এই সাত সকালে ফুল বাগানে বেড়াতে যাবে কেন মা রেখা? আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। সকাল বেলায় ফুটিল বাগান। পিতা, পিতা গো, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন।
কিন্তু শীঘ্রই ফিরে এসো। হ্যাঁ পিতা, আমি শীঘ্রই চলে আসব। কতক্ষণ হলো অপেক্ষা করছি, কিন্তু কাজল তো এখনো এলো না। তাহলে কি সে আর স্কুলে আসবে না? এই বিনাশিতা মালাখানি এখন আমি কার গলায় পরাবো? সে যে আমার মনপ্রাণ একেবারে হরণ করে নিয়েছে। বিনাশ তাহার মহালা খানি পরাব কার গলে। বিনাশ তাহার মহালা খানি পরাব কার গলে। প্রেমের খেলা খেলব আমি, তাহার প্রেমের খেলা খেলব আমি, তাহার নাশনে। সে আমার মন প্রাণ নিয়াত করিয়া। সে আমার মন প্রাণ নিয়াত করিয়া। প্রেমের খেলা খেলব আমি, তাহার নাশনে। প্রেমের খেলা খেলব আমি, তাহার নাশনে। ইস, এখনো যে আসছে না। ইস, আমার তো ভালো লাগছে না। সাধারণ মদন, তুই মনে করেছিস আমি তাকে ধরতে পারবো না? একবার যদি ধরতে পারি তাহলে দেখাবো কারাবাজির কত খেলার মজা। এবার কোথায় যাবি শালা? এই এই ছাড়ো, ছাড়ো বলছি। ইস, ছাড়ো না। যা শালা, আমি কাকে খুঁজতে গিয়ে আমি কাকে ধরে ফেলেছি। ইস,
ভারী দুষ্ট হয়ে গেছো। এই এখন যদি এই কেউ দেখে ফেলতো, তাহলে আমার কি হতো? আমার চোখ তো বাধাই ছিল। আহা, আমার তো চোখ বাঁধাই ছিল। তুমি বিশ্বাস করো রেখা, ওই মদন আমাকে চোখ বেঁধে দিয়ে বললো এবার আমায় ধরত, তাই তো এসে আমি তোমাকে ধরে ফেলেছি। যাক, তুমিও তো মদনের মতো অতি আপনজন। ইস, তোমার আপনজন হতে আমার বয়ে গেছে। এই বললা নাকি? রাগ করছো কেন? তুমি আপনজন না হলে কি সেদিন স্কুলে ভর্তি ফিস দিলে কেন? ইস, হাজারো হাজারো সারে লজ্জা নাই তোমার। এই ছাড়ো, ছাড়ো বলছি। ইস, ছাড়ো না। হাজারো হাজারো সারে লজ্জা নাই তোমার। এই, তুমি এত দুষ্ট হয়ে গেছো কেন? কিছুই বুঝো না? গলাতে গলাতে কলসি বেঁধে চলে মন। কোথায় পাবো হারি, রসি কোথায় পাবো
রেখা, তুমি আমাকে ফাঁকি দিয়ে ছেড়ে যাবে না তো? না কাজল, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। আজ থেকে তুমি আমার চোখের কাজল। আর আজ থেকে তুমি আমার হৃদয়ের রেখা। রেখা, এখন চলো, এখান থেকে চলে যাই। হ্যাঁ, তাই চলো বন্ধু, আমরা এখান থেকে চলে যাই। তাই চলো কিন্তু রেখা। শোনো বন্ধু, তুমি প্রতিদিন সকালে আমার এই ফুল বাগানে আসবে তো? হ্যাঁ, আসবো। এখন চলো রেখা। হ্যাঁ, তাই চলো। হাজারো হাজারো সাহেব হ্যালো, হ্যালো, সম্মানিত সুধী, প্রতিমা বঙ্গী পশ্চিম পাড়া চেয়ারম্যান বাজারের উদ্যোগে যে 2 দিন ব্যাপী নাট্য অনুষ্ঠান হচ্ছে, তো আগামীকালকে মতিয়ার রহমান মতি পরিচালিত আগামীকালকের নাটক সাগর বাস, সাগর বাস, আপনারা সবাই আমন্ত্রিত। আগামীকালকের নাটক সাগর বাস, সাগর বাস। উজির সাহেব, ইব্রাহিম ও নবাবজাদা কামালের কোন সংবাদ আপনি পেয়েছেন? না জাহাপনা, আমি রাজ্যের চতুর্দিকে গুপ্তচর লাগিয়েছি, আজ পর্যন্ত আমি তাদের যে কোনো সংবাদ আমি পাইনি জাফর উজির সাহেব। আমার মনে হয় বেগম সাহেবা তার সংবাদ জানে। বেগম সাহেবা যদি জানেও তা তো বলবেন না উজির সাহেব। বেগম সাহেবাকে দরবারে হাজির করো। কেমন করে তাকে প্রকাশ করাতে হয় তা আমার ভালো করে জানা আছে। কোথায় প্রহরী? ওই বন্দি বেগম সাহেবাকে এই দরবারে হাজির করা হোক। এই তো হুজুর বেগম সাহেবা। বেগম সাহেবা, আপনি হয়তো জানেন আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। তা জানি, বন্দি যখন করেছো তখন যা ইচ্ছা তাই করতে পারো। এখন বলো কেন আমাকে এই দরবারে হাজির করেছো? হ্যাঁ, তাহলে বলুন নবাবজাদা কামাল এই চাবুক রাজ্যে আপনাকে বলাতে বাধ্য হব। চাবুকের বই আমি পণ্ডিতরা যা পড়ালিখা। বুঝেছি যা পড়ালেখা। বলুন বেগম সাহেবা, কামালকে কোথায় রেখেছেন? বলুন, জবাব দিন। আমি জানি রে, আমি বলতে পারবো না। এখনই রেখে দাও যা পড়ালেখা। আবার আগামীকাল শুরু হবে এর প্রহরী, নিয়ে যাও বন্দিকে। চলে আসুন বেগম সাহেবা।
যা পথে যা পড়ালেখা। এবার চলো, সেই শয়তান দুটোকে খুঁজে বের করতেই হবে। হ্যাঁ, তাই চলো উজির সাহেব। বলো বলো খোদা, ভিখারি কি মানুষ নয়? তাদের প্রাণে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে নেই? বলো বলো খোদা, তুমি বলে দাও খোদা। না না রে কাজল, পিতা, গরিবের পারে যে ভালোবাসাটাই অপরাধ। পিতা, পিতা গো, আরে বাবা, আমরা গরিব, ধনীদের সাথে যে মিশাতে আমার অপরাধ। তাই তোকে কতবার বারণ করেছি, রেখার সাথে যাসনি, কিন্তু তুই আমার কথা কিছুতেই শুনিসনি। যদি আমার কথা শুনতি, তাহলে যে তোর আঘাত একটু সহ্য করতে হতো না। শুধু একটু এ কিছু বুঝি না, হয় ক্ষুধার সৃষ্টি মানুষ দুই হয় কেমন করে। যা বাবা, ঘরে যা, আর কোনদিনই পরলোকের মেয়েদের সাথে মিশতে আসিসনি। তাহলে যে তোর অপরাধে যে আমার শাস্তি পেতে হবে। না পিতা, শাস্তি যা পেতে হয় আমি মাথা পেতে নিব। আমি যে আপনাকে কখনো শাস্তি পেতে দিব না। চলি পিতা। এখনো ছেলেটি সবকিছু বুঝতে শিখে নেই। যদি শিখত, তাহলে যে এত আঘাত পেত না। কাজল, কাজল, হ্যালো হ্যালো মন দিয়া তোর মনে পাইলাম না, মন দিয়া তোর মনে পাইলাম না, দেখো তারে আর আমি
মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ হয়ে অন্তরে আহারামি 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 মন দিয়াছি আমি ঘরে, দুঃখ দিল বারে বারে। দুঃখ দিল বারে বারে। সে যে এখন পরের ঘরে, সে যে এখন পরের ঘরে, শুনবে বাসর রে। আহারামি 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 হইলে সুখী হইলে মনে মনে হইলে সুখী হইলে জীবন মন দিয়া কিনিতে হয় মন দিয়া কিনিতে হয় হইলে জীবন আহারামি 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 কবি সরকার মন দিয়া কান্দে কোন সহারাইয়া কবি সরকার মন দিয়া কান্দে কোন সহারাইয়া আর কত ভালো কাজ করে বন্ধু আর কত ভালো কাজ বন্ধু চোখে জল আসে না আহারামি আহারামি মন দিয়াছি আমি জানে দুঃখ দিল বারে বারে মন দিয়াছি আমি জানে দুঃখ দিল বারে বারে সে যে এখন পরের ঘরে সে যে এখন পরের ঘরে শুনো এ বাসর রে আরামি 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 আরে রে আরামি মন দিয়া তোর মন পাইলাম না মন দিয়া তোর মন পাইলাম না দুঃখ হয়ে রে
হ্যালো চেক হ্যালো উপস্থিত আজকের এই যাত্রা গানের তথাপি সভাপতি আমার প্রাণপ্রিয় দাঁড়িয়াপুর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম ভাই, উপস্থিত আমার মুরব্বিয়ান মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আসলে এই অভিনেতা যারা আছে তাদের একটু মানে দৃষ্টি নিচ্ছি। কেন কেন যে আসলে একটা অভিনেতা কি করতেছে এটার দিকে যদি মন না দেয় তাহলে কিন্তু অভিনয় হবে না। আর এইখানে বারেকবার থেকে শুরু করে যারাই এসেছেন আমাদের মাঝে, ওনারা অনেক গুণীজন, সহকারী, মিউজিক ম্যান এবং মাস্টার। আপনারা বারবার আইসা যে গ্রেট সিগন্যাল দিচ্ছেন যে আপনার বাজনা হচ্ছে না, এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, এতে দাদা মন নষ্ট হয়। আপনাদের বই কিন্তু সুন্দর হচ্ছে। আমি এই কথা বলেই আসলে এই পর্যন্ত যা কিছু করছেন, সরি ভাই, যা কিছু বলছেন দ্বিতীয়বার এই কথা বলবেন না, আর কখনো বলবেন না। আর যারা এখানে মাস্টার এসেছেন আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভাইজান এই যে শোনেন, আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ওরা বুঝতে পারে নাই, ওরা আসলে যা গায় তা আপনারা বাজাইতে পারেন না, এটাই আপনি মাইনে নেন। ধন্যবাদ আমার পক্ষ থেকে মিউজিক স্টাফ, ধন্যবাদ এভরিম্যান, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি কিন্তু এখানে বৈশা নজরুল মেম্বার সাহেবের সাথে কথা বলতেছিলাম যে সুন্দর মিউজিক হচ্ছে, যে পেছনে বাসিটা বাজাইতেছে। আমি আসলে এগুলো সম্বন্ধে প্যাড কারে কয়, বিভিন্ন কিছু বাজানো, এগুলার অত যন্ত্র কিছু জানি না, যন্ত্রের নামও জানি না। আমিও কিন্তু বাউল মনা মানুষ, কারণ তরিকাবন্ধে যারা আছেন তারা কিন্তু প্রত্যেক জায়গায় যে ওইখানে তরিকার লাইনে কিছু খুঁজে। আমি এইখানে কিন্তু পেছনে বাসিটাতে বাজাইতেছে, এই বাঁশের প্রতি অত্যন্ত মনোযোগ দিয়া আমি পাশে কোনায় বসে কিন্তু এটারে উপলব্ধি করতেছি। আমি কিন্তু এই যে এখানে অভিনয় করতেছি, অভিনয়কে উপলব্ধি করতেছি না, বাজনাকে উপলব্ধি করতেছি। বাজনা এখান থেকে যদি ভিউ দেয় প্লেয়াররা অভিনয় করতে পারবে, ভিউ যদি ঠিক মতো না দেয় প্লেয়াররা অভিনয় করতে পারবে না। এখানে অভিনয় যারা করছেন তাদেরই কিছু ত্রুটি আছে, ত্রুটিগুলা যাতে সংশোধন হয়। এখানে যারা ভিউ দিচ্ছেন ওনারা আরো সুন্দর ভিউ দেবেন এই আশা করি। ওনাদের বাদ্যযন্ত্র অত্যন্ত সুন্দরভাবে বাজাইতেছেন, আমরা শুনতেছি, এবং কি এই পেছনে বাঁশিটাতে উনি বাজাইতেছেন, ওনার প্রতি অত্যন্ত মনোযোগ দিয়ে আমি বাজনাটা শুনতেছি। কাজেই আয়োজনের মধ্যে আমাদের ভুল ত্রুটি রয়েছে, আপনারা সেদিকে না যেয়ে মনোযোগ সহকারে অনুষ্ঠান দেখেন। ভুল ত্রুটি থাকবে, আমরা ফেরেশতা নই। অতএব সকলকে মনোযোগ সহকারে অনুষ্ঠান দেখার জন্য এবং কলা কৌশলী যারা আছে তারা যেন মনোযোগ দিয়ে অভিনয়টা করে সেই দিকে, এবং দর্শকদের পক্ষ থেকে আরো সুন্দরভাবে নৃত্য পরিবেশন করবে। আপনারা ধৈর্যহারা হবেন না, নৃত্যর আয়োজন আছে, নৃত্য দিবে, কিন্তু শালীনতার মধ্য দিয়ে। আজকের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় আমাকে রাখা হয়েছে, আমি এখানে সারা রাত্রি এখানে থাকবো। অশালীন কোনো কিছু হবে না, অশালীন কোনো কিছু করার জন্য এখানে এই আয়োজন করা হয় নাই। শালীনতার মধ্য দিয়ে অভিনয় করা হবে, নৃত্য দেওয়া হবে, আপনাদেরকে সন্তুষ্ট করা হবে। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
কাজল, তুমি কোথায় কাজল? আমি তোমাকে দেখতে পাচ্ছি না, কেন তুমি ডাকছ ও করে না বাগানে বসিয়া কেন তুমি ডাকছ ও রেখা বাগানে বসিয়া আমি তোমার জন্য এখানে বসে আছি বন্ধু। তোমার জন্য আমি অনেকক্ষণ ধরে বসে আছি। তুই বলছো? হ্যাঁ বন্ধু। তোমার নাম শুনিয়া কন্যা পরাণ যায়ু
তুমি আমাকে বলে যাবে না তো? না বন্ধু, আমি তোমাকে কোনো